আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ কষা। আজকে যেহেতু সুদ কষার প্রথম পর্ব, সেই হিসেবে আমরা সরল সুদ কষা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বেসিক আলোচনা করব, তারপর বেসিক কনসেপ্টকে কাজে লাগে কিভাবে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলো অনেক দ্রুত সমাধান করা যায় সেই জিনিসটাই দেখাবো। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও উইথ প্যাশন্স অ্যান্ড কিপ লার্নিং উইথ ম্যাথমেটিক্স। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা শতকরার ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। আমাদের যদি শতকরার বেসিক কনসেপ্টে ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজেই সুদ কষার অঙ্কগুলো সলভ করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো প্রথমে আমরা দেখবো যে সুদ কষা আসলে কী। তো সুদ কষা মানে হচ্ছে সুদ বের করার একটা প্রক্রিয়া। তো আমরা যে সিস্টেমে বা যে পদ্ধতির মাধ্যমে সুদ বের করি সেটাই হচ্ছে সুদ কষা। তো সুদ কষা আসলে কত ধরনের হতে পারে? সুদ কষা আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল সুদ কষা আর একটা হচ্ছে যৌগিক সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদ কষা। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে সুদ কষার সাথে কি কি টার্ম রিলেটেড আছে। তো ওই টার্মগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখব। প্রথম টার্মটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, দ্বিতীয় টার্মটা হচ্ছে সুদ বা মুনাফা, তৃতীয় টার্মটা হচ্ছে সুদ আসল, চতুর্থ টার্মটা হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এখন আমরা প্রত্যেকটা টার্ম সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথম হচ্ছে আসল বা মূলধন। তো আসল জিনিসটা কি? যে টাকাটা জমা, ধার কিংবা গচ্ছিত রাখবো সেটাই হচ্ছে আসল বা মূলধন। ধরুন আপনি ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছেন, তো এইটাই হচ্ছে আপনার মূলধন। এটা হতে পারে ব্যাংকে জমা রাখা, হতে পারে কারোর কাছ থেকে আপনি ধার নিয়েছেন অথবা কাউকে ধার দিয়েছেন। এই যেই টাকাটা আপনি প্রথমে জমা রাখবেন বা ধার নেবেন সেটাই হচ্ছে মূলধন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে সুদ, মুনাফা বা ইন্টারেস্ট। তো এই জিনিসটা আসলে কি? একটা নির্দিষ্ট সময়ে মূলধনের উপরে যে অতিরিক্ত টাকা প্রদান করা হয় সেটাই হচ্ছে সুদ বা মুনাফা। ধরুন আপনি ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছেন, ব্যাংক আপনাকে নির্দিষ্ট সময় পরে 500 টাকা অতিরিক্ত টাকা প্রদান করলো। এই অতিরিক্ত টাকা 500 টাকাটা সেটাই হচ্ছে সুদ বা মুনাফা। একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে এটা প্রদান করা হয়। আচ্ছা, ওকে, নেক্সট। তো এখন আমরা দেখবো যে সুদ আসল বা অ্যামাউন্ট জিনিসটা কি। আসল আর সুদ মিলে যেটা হয় সেটাই হচ্ছে সুদ আসল। আপনি ব্যাংকে জমা রেখেছেন 1,000 টাকা, একটা নির্দিষ্ট সময় পরে পরে ব্যাংক আপনাকে 100 টাকা সুদ দিল। এই দুইটা মিলে যেটা হয় সেটাই হচ্ছে সুদ আসল, অর্থাৎ 1,100 টাকা হচ্ছে আপনার সুদ আসল। সোজা বাংলা ভাষায় বলতে গেলে সুদ আসল মানে হচ্ছে সুদ আর আসলের যোগফল। আচ্ছা, এখন আমরা দেখবো যে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট জিনিসটা কি। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম এটা। তো এই জিনিসটার মানে হচ্ছে 100 টাকা যদি আপনি ব্যাংকে 1 বছর রেখে দেন, ব্যাংক আপনাকে অতিরিক্ত যে টাকাটা দিবে সেটাই হচ্ছে সুদের হার। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদটাই হচ্ছে সুদের হার। আমি আবার বলছি, 100 টাকার 1 বছরের সুদ। এই জিনিসটা মাথায় একটু খেলাতে হবে। আচ্ছা, সুদের হার 5%। তো এই কথাটার মানে কি? সুদের হার 5% কথাটার মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখেন, 1 বছর পরে ব্যাংক আপনাকে 5 টাকা অতিরিক্ত টাকা প্রদান করবে, 5 টাকা সুদ দিবে। সুদের হার 10% কথাটার মানে হচ্ছে আপনি যদি ব্যাংকে 100 টাকা 1 বছরের জন্য জমা রাখেন, ব্যাংক আপনাকে 1 বছর পরে 10 টাকা সুদ প্রদান করবে। এটাই হচ্ছে সুদের হার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা দেখব যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তো এই জিনিসটা আসলে কি? সরল সুদ মানে হচ্ছে শুধু মূলধনের উপরে সুদ, শুধু মূলধনের উপরে সুদ। এখানে অন্য কোনো এক্সট্রা কোনো সুদ নাই। আপনি যে টাকাটা জমা রাখবেন সেটাই তো মূলধন। ধরুন আপনি 5,000 টাকা ব্যাংকে জমা রেখেছেন, 10% সরল সুদে আপনাকে সুদ দিবে ব্যাংক। তো প্রথম বছর শেষে আপনি সুদ পাবেন 5,000 টাকা 10% হচ্ছে ডান দিক থেকে 11 অর্থাৎ 500 টাকা। দ্বিতীয় বছর শেষে আপনি 500 টাকায় পাবেন। তৃতীয় বছর শেষে ওই মূলধনের উপরে এক্সট্রা সুদ আপনি 500 টাকায় পাচ্ছেন। এইভাবে চলতে থাকবে। যত বছরই হোক না কেন আপনাকে ঠিক এই পরিমাণেই সুদ দেওয়া হবে, অর্থাৎ 500 টাকাই সুদ দিবে। আপনি কিয়ামতের আগ পর্যন্ত এই একই ধরনের সুদটা আপনি পাবেন। তো সোজা বাংলা ভাষায় সরল সুদ মানে হচ্ছে শুধু মূলধনের উপরে সুদ। আপনি শুধু মূলধনের উপরে এই 10%টা ক্যালকুলেট হবে, আর কোনো ঝামেলা নাই এখানে। তো আমরা এখন এই সরল সুদের উপরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে I=PRT/100। এই সূত্রটা যদি আপনি মাথায় রাখেন তাহলে এখানে ম্যাক্সিমাম অঙ্ক আপনি সলভ করতে পারবেন।
কিন্তু আমরা চেষ্টা করবো একটু বেসিক দিয়ে করার জন্য, কারণ অনেক অঙ্ক আছে যেখানে সূত্রের কোনো কাজ নাই, আপনি সূত্র মুখস্থ করে কোনো লাভ হলো না, তখন আপনার বেসিক কনসেপ্টে কাজে লাগাতে হবে। এই জন্য আমরা প্রথম থেকে চেষ্টা করবো একটু বেসিক কনসেপ্টে কাজে লাগে অঙ্কগুলো করার জন্য, কারণ চাকরির পরীক্ষায় একটু স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেওয়া হয়, অর্থাৎ ডিরেক্টলি সূত্রতে হয়ে যায় এরকম অঙ্ক খুবই কমই দেওয়া হয়। অনেক অঙ্কই আছে যেগুলো আমরা সূত্র ইউজ করলে অনেক দ্রুত করতে পারি, কিন্তু আবার অনেক অঙ্কই আছে যেগুলো সূত্রের কোনো কাজ নেই। তো এই যে আই ইজ ইকুয়াল টু PRT বাই 100, এখানে PRT আই দ্বারা কি বোঝানো হয় এটা একটু আপনারা দেখে নেবেন এখান থেকে। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম বা সময়। আচ্ছা, এখন আমরা দেখব যে যৌগিক সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদ কষাটা কি। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা চক্রবৃদ্ধি টিউটোরিয়ালে আমরা করব, কিন্তু এখন জাস্ট একটা সামান্য একটা ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে যৌগিক সুদ কষাটা হচ্ছে আসলের সুদ সাথে হচ্ছে সুদেরও সুদ হয়। ধরুন আপনি ব্যাংকে 5,000 টাকা জমা রেখেছেন 10% হার সুদে, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, অর্থাৎ সুদের হার হচ্ছে 10 টাকা। তো প্রথম বছর শেষে ব্যাপারটা কি হবে, প্রথম বছর শেষে আপনি 5,000 টাকার জন্য 500 টাকা সুদ পাবেন। দ্বিতীয় বছর শেষে আপনি 5,000 টাকার জন্য তো 500 টাকা সুদ পাবেনই, এই যে প্রথম বছর শেষে যে সুদটা পেয়েছেন সেটারও সুদ পাবেন, সেটারও 10% হারে সুদ পাবেন। অর্থাৎ 500 টাকা 10% হারে সুদ হচ্ছে 50 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছর শেষে কিন্তু আপনি এত টাকা সুদ পাচ্ছেন 550 টাকা। অর্থাৎ প্রত্যেকবার যে সুদটা পাবেন সেটা আসলের সাথে অ্যাড হয়ে যাবে, আসলটা আপডেট হতে থাকবে, আপনার মূলধনটা আপডেট হতে থাকবে। যে সুদটা প্রত্যেক বছর শেষে শেষে পাবেন সেটা সবসময় আসল হয়ে যাবে, সেই টাকাটার উপরে আবার পরবর্তী ইয়ারে আপনি সুদ পাবেন, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কষা। আচ্ছা যাই হোক, এখন আমরা সরল সুদ কষার প্রশ্ন ব্যাংক সলভ করব। তো প্রথম প্রশ্ন, 10% সরল মুনাফায় 2,000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা। তো এখানে দেখুন এটা আর এর মান, এটা হচ্ছে মূলধন অর্থাৎ পি, এটা হচ্ছে টাইম সময়। যেহেতু সুদ বের করতে বলেছে তো আমরা কিন্তু আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 এটা ইউজ করে আমরা করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে করার জন্য, কারণ আমরা সূত্র সচরাচর বর্জন করতে চাই, কারণ আমাদের জন্য ম্যাথ শেখাটা জরুরি। আপনি ধরুন আপনি 10টা ম্যাথ শিখেছেন, কিন্তু আপনি কিন্তু 100টা ম্যাথ করতে পারবেন, আর যদি 100টা ম্যাথ করেন তো এমন হতে পারে আপনার 10টা ম্যাথ করার ক্ষমতা একসময় নাও থাকতে পারে। আচ্ছা, তো আমরা কিভাবে করব, 10%, এখানে সুদের হার হচ্ছে কি 10%, তো এই জিনিসটাকে আমরা জানি পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। তো 2,000 টাকা 10% সমান কত, ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 200 টাকা। দেখুন এটা দেখা মাত্রই বলে দেওয়া যায়, তো ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক 200 টাকা। তো এখানে কিন্তু সূত্রতে বসাতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, কাটাকাটি করতে হবে। তো এখানে আমরা দেখেই বলতে পারছি যে 2,000 টাকা 10% হচ্ছে 200 টাকা, অ্যান্সার হচ্ছে ক। তো এখানে যেহেতু 1 বছর এই জন্য আর কোনো ভেজাল নাই, যদি 2 বছর হতো 10% বের করে আমরা 2 দ্বারা গুণ করে নিতাম। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটার সাথে আগে বছরটা গুণ করব, টোটাল কত পার্সেন্ট হচ্ছে সেটা দেখব। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, এখানে যদি 2 বছর হতো তাহলে 20% হতো, তো ডিরেক্টলি আমরা এখান থেকে 20% বের করলেও অ্যান্সারটা পেয়ে যেতাম। আচ্ছা, যেহেতু এখানে 1 বছর আছে এই জন্য 10% দিয়ে বের করেছি। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে দেখুন বার্ষিক 10 টাকা হার সুদে 4500 টাকার 3 বছরের সুদ বের করতে হবে। তো আমরা কিন্তু সূত্র দিয়ে আমরা বের করতে পারি, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে আর এর মান। আমরা সূত্র দিয়ে করব না, আমরা দেখুন সুদের হার হচ্ছে 10%। তো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 10%, তো 3 বছরের কত পার্সেন্ট হবে টোটাল, তো 3 বছর 3 দ্বারা গুণ দেন, অর্থাৎ 30% হবে। 3 বছর হচ্ছে 30% হবে। তো আমরা 4500 টাকার ডিরেক্টলি 30% বের করলেই কিন্তু কাজ শেষ। দেখুন বছরটা আমরা গুণ করে ফেলেছি আগেই, এখান থেকেও বলা যায় যে বছরটা আগে গুণ করে তার টোটাল পার্সেন্টেজ দেয় মূলধনের সাথে পার্সেন্টেজটা বের করে ফেললেই হবে। এখানে দেখুন 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 3 বছরের সুদ হবে 30 টাকা 100 টাকার। তো 30 টাকা যেহেতু 3 বছরের সুদ, অর্থাৎ 30% বের করলেই হবে 4500 টাকার। তো 4500 টাকা 30% কত হবে, তো 10% মানে হচ্ছে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 450। তাহলে 30% কত হবে, 3 দ্বারা গুণ করে দিতে হবে, অর্থাৎ 1350। অ্যান্সার হচ্ছে ঘ। তো এটা আপনার ঐকিক নিয়মে করতে পারেন। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, তো 100 টাকার 3 বছরের সুদ কত হবে, 10 ইন্টু 3, অর্থাৎ কত টাকা হচ্ছে এখানে 30 টাকা। তো 100 টাকার 3 বছরের সুদ হচ্ছে 30 টাকা, 1 টাকার 3 বছরের সুদ হবে 100টা নিচে চলে যাবে, আর 4500 টাকা 3 বছরের সুদ হবে 4500টা এখানে গুণ হয়ে যাবে। তো এখানে
এটা 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 কেটে দিলে এটা ইন্টু 3 অর্থাৎ 1350 টাকা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। দেখুন, জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, এত পার্সেন্ট হারে কত টাকা সরল মুনাফা পাবেন? তো আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে দেখুন এখানে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, এই ভগ্নাংশের কারণে এটা কিন্তু আপনার করতে একটু টাইম লাগবে। তো আমরা কি করব, এটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। তো 3 বছরের সুদ কত হবে, এটাকে আমরা 3 দ্বারা গুণ করে দেবো। তো 3 আর 24 প্লাস হচ্ছে 1/3 এর সাথে 3 গুণ করলে হয় জাস্ট 1, কারণ 3 3 কাটা শুধু 1 থাকে, অর্থাৎ 25%। তো আমরা যদি 500 টাকার জাস্ট 25% বের করে ফেলি, অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখুন 500 টাকা 25% কী হয়, 500 টাকা 10% মানে হচ্ছে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, আর 1% মানে হচ্ছে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1%-এর মান যদি হয় 5 টাকা, তো 25%-এর মান হবে 5 25 125 টাকা। তো অ্যান্সার হচ্ছে খ। তো এখানে আপনি সূত্রের মধ্যে বসিয়ে আপনি করতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে টি এর মান, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। এখানে এইভাবে করতে গেলে কিন্তু আপনার অনেক সময় বেশি যাবে। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদের সাথে বছরটা গুণ করে দেবেন, অর্থাৎ টোটাল কত পার্সেন্টেজ বের করা লাগতেছে। তো টোটাল 25% বের করা লাগবে কার, 500 টাকার। তো 500 টাকার 25% মানে হচ্ছে 125। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। এই যে দেখুন এখানে ভগ্নাংশ, এত পার্সেন্ট হার সরল সুদের 600 টাকার 2 বছরের সুদ কত? তো আমরা যে কাজটা করব, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 9.5 টাকা, তো 2 বছরের সুদ কত হবে, 19 টাকা। 100 টাকার 2 বছরের সুদ হবে 19 টাকা, অর্থাৎ 19% যদি আমরা ডিরেক্টলি বের করে দেই 600 টাকার, তো 600 টাকার 19% আমরা কীভাবে বের করবো? তো 600 টাকার 10% মানে হচ্ছে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, আর 1% মানে হচ্ছে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1%-এর মান হচ্ছে 6 টাকা। তাহলে 19%-এর মান কত হবে? তো সেটা হচ্ছে 6 19 হচ্ছে 114 টাকা। অ্যান্সার হচ্ছে ক। আপনারা চাইলেও সূত্র ইউজ করে করতে পারেন, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। তো এখানে বসে আপনারা চাইলে করতে পারেন, অথবা আপনি ঐকিক নিয়মেও করতে পারেন। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 9.5 টাকা, এভাবে 600 টাকার 2 বছরের সুদ এমনিতে বের করতে পারবেন। যাই হোক, আমরা সবসময় যেহেতু আমরা এমসিকিউর জন্য এখন সলভ করছি, তো আমরা দেখবো যে কত দ্রুত সমাধান করা যায়, কারণ পরীক্ষার হলে টাইম সেভিংটা খুব ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট কোশ্চেন। দেখুন, এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? তো সেটা কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করে 2 বার বের করতে হবে। এখানে একটা পার্ট এবং এখানে আরেকটা পার্ট, তো 2 বার বের করতে গেলে কিন্তু আমাদের সময় নষ্ট হবে। তো আমরা কি করব, শতকরা কনসেপ্টটা কাজে লাগবো। তো 800 টাকার 20% মানে কত? 800 টাকার 10% মানে সে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক, 80 টাকা। তো 20% হবে 80 দোকানে 160 প্লাস 600 টাকার 15% বের করতে হবে। তো 600 টাকার 10% হচ্ছে 60, 1% মানে হচ্ছে 6 টাকা। 600 টাকার 1% মানে হচ্ছে 6 টাকা, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক। তো 1%-এর মান যদি হয় 6 টাকা, তাহলে 15%-এর মান কত হবে? 6 15 90, অর্থাৎ এই দুইটা যোগ করলে হয় 250 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে খ। খুবই সিম্পল। প্রথমে আপনি 800 টাকা 20% বের করলেন, 800 টাকা 10% মানে হচ্ছে 80, 20% মানে হচ্ছে 160, 600 টাকার 1%-এর মানে হচ্ছে 6 টাকা, তো 6 15 90 যোগ করলে হচ্ছে 250। আপনি 2 বার এই সূত্রটা ইউজ করে করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। শতকরা কনসেপ্টটা কাজে লেগে যদি আপনি করেন তাহলে তুলনামূলক অনেক কম সময়ে আপনি দেখা মাত্রই আপনি অ্যান্সারগুলো বলতে পারছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। যারা এখনও বোঝেননি তারা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবেন, আশা করি বুঝে যাবেন। আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, পরবর্তী পর্বে আমরা তুলনামূলক কঠিন অঙ্কগুলো সলভ করব। বেসিক কনসেপ্ট কাজে লাগে আমরা সূত্র সাধারণত বর্জন করার চেষ্টা করব। তারপরে যাদের কাছে অনেক কঠিন লাগে বেসিকটা, তাহলে সূত্র শিখবেন। কিন্তু সবাই একটা জিনিস মনে রাখবেন, কারণ বেসিকটা শেখাটা খুব জরুরি, কারণ হচ্ছে পরবর্তী অঙ্কগুলোতে বেসিকটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি অঙ্কগুলো সলভ করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে ভিজিট করতে বন্ধুদেরকে উৎসাহিত করবেন। ম্যাথেন্টিক চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।